This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝিয়ে বিভ্রান্তি তৈরি করছে। এসআইআর কথার মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা 2002-এ হয়েছিল, 25 বছর পরে আবার হচ্ছে, যেটা আর কি মানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য যারা মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করে সেই নামটা বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হলো এসআইআর। এর সঙ্গে ভারতবর্ষের যারা বৈধ নাগরিক কিংবা যারা উদ্বাস্তু সমাজের মানুষ, তাদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে সিএ ফর্ম ফিল আপ, সিএ কারা ফর্ম ফিল আপ করবে? যে ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারিত হওয়ার ভয়ে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে, তারা এতকাল অবৈধ অনুপ্রবেশকারী ছিল। আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি 2015 সালের 7ই সেপ্টেম্বর একটা অর্ডার পাশ করে সেই অবৈধ অনুপ্রবেশকারী থেকে তাদেরকে মুক্তি দিয়েছে। তারা বৈধ বসবাসকারী হয়েছে। এই বৈধ বসবাসকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ হয়েছে। সেই সিএ 2019 সালে পাশ হয়েছে। 2024 সালের 11ই মার্চ সেটা লাগু হয়েছে। এবার সেই সিএ অনুযায়ী যারা ফর্ম ফিল আপ করবেন, তাদের 3টি ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে আইনটি কাদের জন্য? যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে। আমাদের এখানে বাংলাদেশটা প্রযোজ্য। এই আইন যাতে লাগু না হয় তার জন্য 220টার বেশি মামলা করেছিল বিজেপি বাদে সবগুলো রাজনৈতিক দল। এটা বুঝতে হবে যে সমস্ত রাজনৈতিক দল হচ্ছে উদ্বাস্তু বাঙালি বিরোধী। যেহেতু বাংলাদেশিদের জন্য আইন, এজন্য বাংলাদেশ থেকে যে আপনি এসেছেন তার যে কোনো একটি প্রমাণ, যে কোনো এনি কাইন্ড অফ ডকুমেন্ট দ্যাট উইল এস্টাবলিশ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ফ্রম বাংলাদেশ। এখানে 9টি অপশন রয়েছে। যদি কারো কাছে ডকুমেন্ট নাও থাকে তবু সে আবেদন করতে পারবে। আবেদন করা থেকে তাকে আটকানো যাবে না, প্রথম কথা। 2 নম্বর লাগছে হচ্ছে আপনি যে 14 সালের 31শে ডিসেম্বরের আগেই ভারতে এসেছেন, তার একটা ডকুমেন্ট লাগবে। এর 20টি অপশন রয়েছে, যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে। 3 নম্বরে যেটা লাগছে সেটা হচ্ছে একটা 1C যাকে বলি, এফিডেভিট লাগবে। সেই এফিডেভিট কি হবে? আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের প্রেসক্রাইব প্রোফর্মা আছে। সেই প্রোফর্মা অনুযায়ী নিজের নাম লিখবেন, বাবার নাম লিখবেন, বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন, ভারতবর্ষে তার ঠিকানা, বাংলাদেশে কোথায় বাস করতেন, কবে ভারতে ঢুকেছেন। এই আইনের বিশেষত্ব হচ্ছে আপনি যেদিন থেকে ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই দিন থেকে নাগরিকত্ব প্রাপ্ত হবেন। এবং শুধু তাই নয়, এই আইন অনুযায়ী যদি কেউ সিএতে আবেদন করেন, আইনে পরিষ্কার বলা আছে, ফার্দার প্রোভাইডেড দ্যাট দ্য পার্সন উইল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইচ হি ওয়াজ এন্টাইটেলড অন দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সাচ অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী যদি কেউ আবেদন করেন, তিনি আবেদন করে রিসিপ্ট কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত ভারতবর্ষে যা যা অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করছিলেন তার কোনো কিছু থেকেই তাকে বঞ্চিত করা যাবে না। পরিষ্কার কথা। কাজে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুদের 2002 সালের নাম নেই, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা সিএতে ফর্ম ফিল আপ করুন অতি দ্রুত, যাতে সার্টিফিকেট তারা পেয়ে যাবেন, সিএতে নাম উঠে যাবে, ভয়ের কোনো কারণ নেই। সিএএ এবং এসআইআর কেন হচ্ছে, বা সিএ আইনের মাধ্যমে কি কি আপনাদের লাগতে পারে, কিভাবে আপনারা নাগরিকত্ব পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা হয়তো বুঝে গেছেন। এবার গতকাল একটা কলকাতা হাইকোর্টের আপডেট দিয়েছে, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আজকে বিস্তারিত আরও দেখাবো আপনাদের কি বলা হয়েছে। আমি এই নিউজ যেটা টিভি বাংলা 9 রয়েছে তাদের যে পোর্টাল, সেখান থেকেই আমি নিউজটা দেখাচ্ছি। আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার করে বলছে যে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সিএ আবেদনকারীদের জন্য বড় স্বস্তি, মাত্র 10 দিনেই মিলবে সমাধান। অর্থাৎ 10 দিনেই কিন্তু সমাধান দেওয়ার কথা বলছে।
এখানে বলছে সিএএ এসআইআর ইন বেঙ্গল। সিএএ অনুসারে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের সেই আবেদন যাতে এসআইআরে গণ্য করা হয় সেই আবেদন জানানো হয়েছিল এক এনজিওর তরফে। আর সেই দিন অর্থাৎ সোমবার ছিল সেই মামলার শুনানি এবং হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের কিন্তু ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই সিএএ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু বলা হচ্ছে এক স্বেচ্ছাসেবী যে রয়েছে সংস্থা তারা কিন্তু মামলা করে কলকাতা হাইকোর্টে এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয় বা এটার ফলে কিন্তু যে কেন্দ্র সরকার সেটা কিন্তু তাদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু জানায়। কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে যেসব মানুষ নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুসারে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের আবেদন 10 দিনের মধ্যে বিবেচনা করা হলে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে, অর্থাৎ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সিএ অনুসারে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের সেই আবেদন যাতে এসআইআরে গণ্য করা হয় সেই আবেদন জানানো হয়েছিল এক এনজিওর তরফে। আবেদন করার পর মাসখানেক কেটে গেলেও কিন্তু অনেক এখনও ওই যে মানে উত্তর সেটা কিন্তু পাননি। ফলে এসআইআর শুরু হয়ে যাওয়ায় তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আজ অর্থাৎ যেদিন সোমবার আর কি, যেদিন এটা করা হয়েছিল শুনানিটা যেদিন ছিল সেদিন কিন্তু এই মামলা শুনানি হয় এবং হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে কিন্তু এই শুনানি হয়। একই কথা বারবার কেন বলছি বুঝলাম না। দেশ জুড়ে প্রায় 50,000 মানুষ কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করেছে, তাদের মধ্যে শুধু রাজ্যের যারা রয়েছেন তাদের আবেদন 10 দিনের মধ্যে বিবেচনা করার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। অর্থাৎ পুরো দেশ জুড়েই সিএতে আবেদন হচ্ছে, তো সেক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাড়াতাড়ি 10 দিনের মধ্যেই তাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পাবে নাকি রিজেক্টেড হবে সেটার কিন্তু আপডেট দেওয়া হবে, এটাই বলছে। 10 দিনের মধ্যেই এটা বিবেচনা করা হবে। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই কিন্তু এই সিদ্ধান্ত প্রযোজ্য। তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলা বিচারাধীন রয়েছে সেই আবেদনকারীদের জন্য যে একটা প্রযোজ্য নয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যের তরফে এদিন বলা হয় এই বিষয় নিয়ে রাজ্যের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে বলে উল্লেখ করেছে রাজ্য। অন্যদিকে কেন্দ্রের দাবি রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। কেন্দ্রের তরফে এসএসজি যে রয়েছে আইনজীবী অশোক চক্রবর্তী বলেন যে রাজ্যে আমাদের কাছে কিছু পাঠায়নি, যার ফলে এদিকে মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু বলেন যে জনস্বার্থ মামলার সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে প্রায় কিন্তু 50,000-এর মতো আবেদন জমা পড়েছে, সেগুলি আবেদনগুলি পড়ে আছে, সেগুলি ভবিষ্যতে কি হবে বা সেগুলো অ্যাপ্রুভাল পাবে নাকি রিজেক্টেড হবে সেইগুলো নিয়েই কিন্তু কথা হয়। এখন প্রশ্ন হলো যারা নাগরিকত্ব পেয়ে যাবেন তাদের জন্য কি এসআইআর এর নতুন কোনো ফর্ম দেওয়া হবে? অর্থাৎ ধরুন আপনার কাছে কোনো নথি নেই, আপনি সিএতে আবেদন করেছেন এবং সেখানে আপনি নাগরিকত্ব পেয়ে গেছেন, তাহলে ওই যে নাগরিকত্ব কার্ড সেটা দিয়ে তো আপনারা এসআইআর করতে পারবেন, কিন্তু এসআইআর তো ওই রকম কোনো ডকুমেন্টসের কথা বলা নেই, তাই না? তো সেক্ষেত্রে যারা এই এসআইআর যে ভেরিফিকেশন করাবেন সিএ এর মাধ্যমে, মানে সিএ যে কার্ড রয়েছে সেটার মাধ্যমে, তাহলে তাদের কি নতুন করে কোনো ফর্ম দেওয়া হবে? যেটা আমরা কালকে দেখেছিলাম যে হ্যাঁ এনএক্সআর 1 এরকম দিবে ভাবে এরকম একটা কিছু চলছিল, জানি না কি হবে, যখন হবে আমি আপনাদের আপডেট দিব। তারপরে কথা হচ্ছে এই যে এনএক্সআর যদি 1 দেওয়া হয় সেক্ষেত্রে এই যে এত কম সময়ের মধ্যে, কারণ আমরা জানি এসআইআর এর কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাই না? সেই সময়সীমার মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে সমস্ত কিছু কি কমপ্লিট এই এত কম সময়ে করতে পারবে সেটা আমরা দেখব। আর পরবর্তী আপডেট কি আসছে সেটাও আমরা দেখব, কারণ অনেক মানুষ এমন রয়েছে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কোনো ডকুমেন্টও নেই, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিএএ সার্টিফিকেটটা কিন্তু অনেকটাই কার্যকর বা অনেকটাই কিন্তু কাজে লাগবে, কারণ সিএ এর যে সার্টিফিকেট রয়েছে সেটার মাধ্যমে তারা কিন্তু তাদের যে এসআইআর ভেরিফিকেশন সেটা কিন্তু করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সিএ নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপডেট আপনাদের দিয়ে দেবো। তাছাড়া এসআইআর কীভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিজেরা কিন্তু নির্ভুলভাবে নিজেদের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে নিতে পারেন। তাহলে আপাতত আমরা কি দেখলাম যে এই যে বর্তমানে কেউ যদি সিএতে আবেদন করে তাহলে 10 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন যে আপনাদের যে আবেদন সেটা কি অ্যাপ্রুভাল হবে নাকি রিজেক্টেড হবে, নাকি আপনি নাগরিকত্ব পাবেন নাকি আপনি নাগরিকত্ব পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু 90 দিন বা 6 মাস আপনাদের আর ওয়েট করতে হবে না, এখন আবেদন করলে ফটাকসেই কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।